নির্বাচনী আসন বণ্টনে 11 দলে জটিলতা, জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত। দ্রুতই সমঝোতার আশা জামায়াত ও ইসলামী আন্দোলনের। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মত বিশ্লেষকদের। পর্যবেক্ষণে রাখার তাগিদ। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগেই। পরিবারের ভরণ পোষণে কিনে রাখেন ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র, স্ত্রীর স্বীকারোক্তি। দীর্ঘদিন পড়ে থাকা কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে ফেলছে বিস্ফোরণ ঝুঁকিতে। ধ্বংস করা যাচ্ছে না স্থান সংকটে, সীতাকুণ্ডে জায়গা বরাদ্দ চেয়ে চিঠি। এবং বাংলাদেশ সহ ৭৫টি দেশে অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ২১ জানুয়ারি কার্যকর সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে পদক্ষেপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। নির্বাচনী আসন বণ্টন জটিলতায় জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তার অভিযোগ, জোটকে শক্তিশালী করার ব্যাপারে জামায়াত পরিপূর্ণ আন্তরিক নয়। তবে জামায়াতের পক্ষ থেকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে সমঝোতার ব্যাপারে সকল দলই উদার ও আন্তরিক। নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন গুঞ্জনের মাঝেই গত সোমবার সাংবাদিকদের কাছে জামায়াত আমির ঘোষণা দেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে 11 দলের নির্বাচনী আসন সমঝোতা। তবে মঙ্গলবার এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বুধবার বিকেলে 11 দলের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন। কিন্তু সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের মাত্র 2 ঘন্টা আগে স্থগিত করা হয় সেটি। সবকিছু মিলিয়ে জোট শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরাম। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জোট ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে প্রশ্ন তোলেন জামায়াতের আন্তরিকতা নিয়ে। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। ঐক্যের যেই পাটাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন ক্লিংগেন-স্মিথ এর নেতৃত্বে বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, জোটের সব দল আসন সমঝোতার ব্যাপারে এখনো আন্তরিক। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়। তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। 2-1 দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন সমঝোতায় জামায়াত সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত বলে জানান এই জামায়াত নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসি নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। 100-র বেশি আসনে প্রার্থী দিতে পেরেছে মাত্র 5টি দল। সবচেয়ে বেশি 293টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামাত 276টিতে। আর গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত নতুন দলের মধ্যে সবচেয়ে বেশি 104 আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। আর একজন করে প্রার্থী দিয়েছে 3টি দল। বিশ্লেষকদের মতে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত দলগুলো। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি। এর মধ্যে 8টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। আর চূড়ান্তভাবে বাতিল না হলেও স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন, অর্থাৎ এই দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। 51টি দলের 2051 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। এসব দলের মধ্যে 37টি দল 2025 সালের গণ অভ্যুত্থানের আগেই নিবন্ধিত। আর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পেয়েছে 14টি রাজনৈতিক দল।
মাত্র 5টি দল 100 আসনের উপর প্রার্থী দিয়েছেন। সবচেয়ে বেশি 293টি আসনে দলীয় প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। জামায়াত দিয়েছে 276টি আসনে, আর 268 আসনে প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে 300 আসনের মধ্যে 1টি করে আসনে প্রার্থী দিতে পেরেছে গণতন্ত্রী পার্টি, সম অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাপ, আর 10টির কম আসনে প্রার্থী দিতে পেরেছে 20টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন পরবর্তী সময়েও দলগুলোকে পর্যবেক্ষণে রাখা উচিত। যদি রাজনৈতিক কার্যক্রমে তারা না থাকে, নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা যদি অ্যাটলিস্ট 1/4 আসনেও যদি তারা না দিতে পারে, নিবন্ধন টিকায় রাখতে হলে তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম থাকতে হবে। কমিশন প্রতিনিয়ত তাদের মনিটর করা উচিত। শর্ত পূরণ না করার জন্য রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করতে পারে। কত পার্সেন্ট ভোট একটা রাজনৈতিক দল পেয়েছে সেটা দেখে ডিরেজিস্ট্রেশন করার একটা ইয়ে থাকলে ভালো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধিত 14টি দলের মধ্যে 104টি আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। 53 আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা এবি পার্টি। 44টি আসনে প্রার্থী দিয়ে তৃতীয় অবস্থানে আছে এনসিপি। যে নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি দলগুলো। একটা সরকারকে সরিয়ে আরেক সরকার আসা, এইগুলি ছক বাঁধা জায়গায় চলে না। একটা ইস্যুতে কাজ করে এসে সেই ইস্যুটার বড়াতে বিপ্লব তৈরি করে কে কি কাজ করেছে সেটা আমরা এখনো জানি না। নতুন রাজনীতি দল সৃষ্টি করার মধ্য দিয়ে তারা যে ধরনের অনৈতিক রাজনীতির সূচনা করেছে, এইটা থেকে মানুষ তাদের প্রতি কোনোভাবেই, আমার মনে হচ্ছে যে মানুষ তাদের প্রতি আস্থাশীল না। এবার কোনো দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নিজের দল ছেড়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাকে রাজনৈতিক দুর্বলতা বলে মনে করছেন এই পর্যবেক্ষক। এখানে আদর্শের ভিত্তিতে কাজ চলে না। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। উদ্দেশ্যমূলকভাবে দাঁড়িপাল্লা শাপলাকলি প্রতীক উপরের দিকে রাখা হয়েছে দাবি করে পুনরায় ছাপিয়ে তা সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল নিয়ে ইসিকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। একটি দল ভোট জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। পোস্টাল ব্যালটের প্রতীকের অবস্থান ও বাহরাইনে পোস্টাল ব্যালটের গণনার একটি ভিডিও ভাইরাল নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বুধবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় সমমনা জোটের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায়ও গুরুত্ব পায় বিষয়টি। জোটের সদস্যরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বৈঠক শেষে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝ বরাবর রাখা হয়েছে, অন্যদিকে দাঁড়িপাল্লা শাপলাকলি উপরে রাখা হয়েছে। পুনরায় ব্যালট ছাপিয়ে প্রতীকের তালিকা সংশোধনের আহ্বান জানান তিনি। প্রথম লাইনে দাঁড়িপাল্লা আছে, শাপলাকলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক। আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন। বাহরাইন এবং ওমানে ব্যালট গণনার ভিডিও ভাইরালের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। এদিন দুপুরে নিজ সংসদীয় আসন নয়াপল্টনের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করে তিনি বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মবের দায়ভার তাদেরই নিতে হবে। ব্যালট পেপারটাকে আর মনে হয় এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয়। এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহাপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায় ওদেরকে বহন করতে হবে। এদিকে কক্সবাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে ঐক্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। মানুষের শান্তি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির ৬ষ্ঠ দিন আজ। কিছুক্ষণের মধ্যে এই আপিল শুনানি শুরু হবে। গতকালকে ১০০টি আপিলের শুনানি হয়েছে, যার মধ্যে ৭৩টি আবেদন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেন, যার মধ্যে আমরা দেখেছি যে অন্তত ১৭টি আসন বাতিল বলে গণ্য হয়েছে এবং 10টি আবেদন স্থগিত রাখা হয়েছে। আজকে ৬ষ্ঠ দিন, গত টানা এই ৬ দিন এই আপিলের এইসব শুনানিগুলো চলছে। নির্বাচন কমিশনে ৬৪৫টি আবেদন জমা পড়েছিল। প্রতিদিন ক্রমান্বয়ে সেই আপিলের শুনানি হচ্ছে এবং শুনানি শেষে কিন্তু সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের সঙ্গে সঙ্গে সেই রায়টি দিয়ে দিচ্ছেন। আমরা দেখেছি যে গতকালকে যে আবেদনগুলো ছিল বা গত কয়েকদিন থেকে বেশিরভাগ আবেদনই কিন্তু এখানে বৈধ ঘোষণা হচ্ছে এবং যেই সমস্যাটি বেশি দেখছি যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% স্বাক্ষরের যে নিয়ম রয়েছে সেই নিয়মের বেড়াজালেই কিন্তু অনেক প্রার্থীদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তাদের কাছে আটকে যায় এবং তার পরবর্তীতে এই নির্বাচন কমিশন পর্যন্ত প্রার্থীদেরকে আসতে হয়েছে এবং তারা তাদের যথাযথ ব্যাখ্যা দিয়ে সেই মনোনয়ন কিন্তু পুনরায় বৈধ ঘোষণা হচ্ছে। যদি পাশাপাশি বলি যে এই যে আপিল শুনানিটি চলছে সেটি আগামী 18 জানুয়ারি পর্যন্ত সেটি চলমান থাকবে এবং গতকালকে 100টি আবেদনের পর্যালোচনা বা শুনানি হয়েছে এবং তার আগে দেখেছিলাম আমরা 70টি করে আবেদনের শুনানি হচ্ছিল এবং যারা স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে যখন শুনানি শেষে এসে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, তারা একটি কথাই বারবার বলছেন যে নির্বাচনী মনোনয়নে 1% প্রার্থীদের ভোটারদের যে সংযোজন সেটি নিয়ে কিন্তু তাদেরকে আসলে বিপাকে পড়তে হচ্ছে বলে তারা বলছেন এবং পরবর্তীতে আজকের শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এটি বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। সময় সংবাদে আরও থাকছে। নিরাপত্তা ঝুঁকিতে সুন্দরবন, জীবিকা সংকটের পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণও। সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগের তাগিদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিলেন আগেই, ব্যবস্থা করেছিলেন পরিবারের ভরণ পোষণেরও। হত্যাকাণ্ডের 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কেনেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবেন জানিয়ে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিলেন। ডিবির কাছে স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য জানান স্ত্রী সামিয়া। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরও অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে।
ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। কেউ ঘটনার পরবর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লুকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ দূষণ ঠেকাতে আইন করেই দেশে নিষিদ্ধ হয় পলিথিনের ব্যবহার। পলিথিন সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিককে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘটা করে নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে মেলার চিত্র পুরো উল্টো। দেদার্সে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। সরকারের দেয়া ব্যাগ উপযুক্ত নয় বলে দাবি দোকানিদের, আর নিজেদের নিরুপায় বলেই দায় এড়াচ্ছেন ক্রেতারা। রিপোর্ট তোফাজ্জল হোসেনের। পলিথিনের ব্যাগে ভরে পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাঁটছেন ক্রেতারা, অথচ মেলা প্রাঙ্গণে এই ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দোকানীদের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি নিচ্ছেন তারা। প্লাস্টিকগুলো কিন্তু বিদেশি স্টল থেকে দেওয়া হচ্ছে, পলিথিন এগুলা নিষিদ্ধ করার জন্য এবং আমাদের বিকল্প কোনো কিছু দেওয়ার জন্য। তাদের কাছে এটা ছাড়া আর ভারী কোনো কিছু নাই। জিনিসটা ওয়েট অনেক 5 কেজির মতো। এখন দেখা গেছে আমি আবার পাটের দোকানে গিয়ে আনার কষ্ট করি। দোকানদার এটা দেওয়া উচিত, কিন্তু সবাই তো আর এটা আইনটা মানছে না। এখন এখানে যেহেতু ওনারা দিচ্ছে বা প্রশাসনের লোক আছে, ওনারাদের দেখার উচিত এটা কেন পলি দিচ্ছে। অন্যদিকে নির্দ্বিধায় পলিথিনের ব্যাগে ভরে পণ্য দিচ্ছেন বিক্রেতারা। দায় চাপাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠান ইপিবির কাঁধে। বলছেন বড় পণ্য বহনের মতো জুতসই ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে পারেনি সরকার। এইসব নিয়ে আমরা কিছু শুনি নাই, জানিও না। আমরা যে প্রোডাক্ট ওনারা পছন্দ করতেছে আমরা ভালো করে প্যাকেজিং করেই দিচ্ছি। মেলা কর্তৃপক্ষ থেকে আমরা পরিবেশ বান্ধব ব্যাগ পেয়েছি। আর একটু বড় হলে ভালো হতো। প্লাস্টিকের আছে, আমাদের অন্য ইয়ে আছে, ওইসব ব্যাগ দিয়ে দিই। মালিক পক্ষ যদি আমাদেরকে কাপড়ের ব্যাগ দেয় আমরা কাপড়ের ব্যাগে দেবো, মালিক পক্ষ যদি আমাকে পলিথিন দেয় আমি পলিথিনে প্যাক করতে বাধ্য। আইন নিষেধাজ্ঞা না মানলে কি হবে? মেলা প্রাঙ্গণ জুড়ে কোথাও চোখে পড়েনি সেই সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি। এই দাবির সত্যতা মানলেও কেন এমন অব্যবস্থাপনা, সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি মেলায় থাকা আয়োজক প্রতিষ্ঠানের কেউই। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলেও দোকানিরা পণ্য বহনে ক্রেতাদেরকে দিচ্ছেন পলিথিন ব্যাগ। সঠিক তদারকির অভাবে এই পলিথিন ব্যাগের ব্যবহার বাণিজ্য মেলায় বন্ধ হচ্ছে না। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। আবারও বিতর্কিত মন্তব্য বিসিবি পরিচালক নাজমুলের। বিসিবির দুঃখ প্রকাশ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। পদত্যাগ না করলে বিপিএল বর্জন করবে ক্রিকেটাররা, বলল কোয়াব। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল পরিমাণ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে ফেলেছে বিস্ফোরণ ঝুঁকিতে। জায়গার অভাবে সেগুলো ধ্বংস করাও যাচ্ছে না। গেল 4 বছর ধরে এসব বিপজ্জনক পণ্য ধ্বংসের জন্য সীতাকুণ্ডে 10 একর জায়গা চেয়ে চিঠি চালাচালি করছে কাস্টম হাউস বন্দর এবং জেলা প্রশাসন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড এবং ইয়ার্ডে বিপজ্জনক পণ্যবাহী 371টি কন্টেনার রয়েছে। এর মধ্যে 328টি কন্টেনার পণ্য কিছুটা নিলামযোগ্য হলো, বাকি 43টি পণ্য বোঝাই কন্টেনার এবং কেমিক্যাল পুরোপুরি ধ্বংস করতে হবে। যত দ্রুত বন্দর থেকে ডেলিভারি হয় কিংবা ডিসপোজাল হয়, ততই বন্দর ঝুঁকিমুক্ত থাকে। কারণ একটা আন্তর্জাতিক বন্দর এই ধরনের ঝুঁকি নিয়ে সবসময়
থাকাটা নিরাপদ না। এই অবস্থায় ডেঞ্জারাস গুডস ধ্বংসের জন্য 4 বছর ধরে চিঠি চালাচালির পর সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 10 একর জায়গা বরাদ্দ পাওয়ার আশা করছে চট্টগ্রাম কাস্টম হাউস। জায়গাটা বরাদ্দ পেলে ডিজি গুডস নিয়ে যে ঝুঁকি রয়েছে, পরিবেশের যে হুমকি রয়েছে, সেটি আর থাকবে না। শুধু ইয়ার্ডে বিপজ্জনক পণ্যভর্তি কন্টেনার নয়, বন্দরের অভ্যন্তরের পিসেরে 1012 প্যাকেজ কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য রয়েছে, যার মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যালের পরিমাণ অন্তত 122 প্যাকেজ। শিল্পের কাঁচামাল হিসাবে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল এবং দাহ্য বস্তু জাহাজ থেকে নামানো 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার যে বিধান বন্দর কর্তৃপক্ষ চালু করেছে, সাম্প্রতিক সময়ে তা অনেকটা সফল। তবে জটিলতা বাড়াচ্ছে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু, যেগুলো পড়ে আছে বিভিন্ন শেড এবং ইয়ার্ডে। মূলত শিল্পের কাঁচামাল হিসেবে এসব পণ্য আমদানি হলো পরবর্তীতে ল্যাব টেস্ট সহ নানামুখী জটিলতায় খালাস প্রক্রিয়া আটকে যায়। আমরার জটিলতা, রাসায়নিক পরীক্ষার এখানে সিস্টেমের কারণে জটিলতা, নির্দিষ্ট সময় পরীক্ষা করতে পারে না এই পরীক্ষাগারে। পর্যালোচনাকারীর যে দল, নিরপেক্ষ দলের গাফিলতিটাই আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা ছিল, সেই জটিলতা এখন নিরসন হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিদাহ্য পদার্থ সোডিয়াম নাইট্রোক্সাইডবাহী 4টি কন্টেনার 2024 সালে সিলেটে ধ্বংস করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দস্যুদের দৌরাত্মে আবারও নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বনকেন্দ্রিক জীবিকা সংকটে পড়ার পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণের ঘটনাও। একাধিক দস্যুদল সক্রিয় থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয় বলছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় আইনের প্রয়োগ এবং দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগের দাবি বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। অস্ত্রে সজ্জিত দস্যুদল ঘুরছে সুন্দরবনে। এই চিত্র এখন নিয়মিত হয়ে পড়েছে এ ম্যানগ্রোভ বনে। স্থানীয় জেলেদের অভিযোগ, বছরের শুরু থেকেই সুন্দরবনে শরণখোলা, দাগকোপ, কয়রা, মোংলা সহ বন সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা বাড়তে থাকে। বনে কাজে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করে দস্যুরা। বাধা যাইতেন না ডাকাতির জন্য, আর দ্বিতীয় কথা আমি বাধায়ও যাইনি। 2000 টাকা হয়, 2000 টাকা সংসারটা চলে যায়। টাকাতে ধরতে পারলে এই টাকাটা আর থাকে না। সম্প্রতি পর্যটক অপহরণের ঘটনাও ঘটেছে। বনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট সংশ্লিষ্টরা আইন না মেনে বনের বিভিন্ন কালে পর্যটকদের নিয়ে যাওয়া অপরাধ বলছে বন বিভাগ। যদিও বিচ্ছিন্ন ঘটনা দাবি করে রিসোর্ট মালিক সমিতি বলছে, দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে নিরাপত্তা নিশ্চিত ও ট্যুরিজমের বিকাশে প্রয়োজন সরকারি উদ্যোগ। 40-50 মিনিটের একটা রাইডের জন্য গেস্ট, সেটা দেশি গেস্ট হোক বা বিদেশি গেস্ট হোক, তারা কিন্তু পে করতে চায়। কিন্তু গভর্নমেন্ট এখনো সেই স্ট্রাকচারই তৈরি করে নাই, যেই স্ট্রাকচারে আমরা আসলে লিগালি পে করে এখানে ঢুকতে পারবো। তবে বন বিভাগ বলছে, সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আমাদের উপদেষ্টা মহোদয় একসাথে মিটিং করেছেন এবং কথা আছে যে এবারও তারা নির্মূল করবেন। কাজে তারা সক্রিয় রয়েছেন, আমরা তাদের সাথে রয়েছি। এদিকে দস্যুদের একটি অংশ বলছে, স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সামাজিক বঞ্চনা, কর্মসংস্থান না থাকা ও মামলার ভয়ে বনকেন্দ্রিক অপরাধ বেছে নিয়েছেন তারা। বাঘের ভয়, কুমিরের ভয়, প্রশাসনের ভয়, ঘুম নেই, কোনো কিছু নেই। একটা মানুষ টাকা আয় করে কি শান্তির জন্য? সে শান্তি তো নেই, টাকা কি করবো? এসব দলে সদস্য আছে শতাধিক। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি জরুরি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ বন নিরাপদ না থাকলে সংকটে পড়বে দেশের পর্যটন খাত থেকে শুরু করে বনের উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকা। বিপন্ন হবে প্রাণ প্রকৃতি। সুন্দরবন থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারী সহ 4 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার রাত 7টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পাচারকারী শাহিনের সহায়তায় ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে শ্রমিক হিসেবে যাচ্ছিলেন তারা। আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। নিয়মিতই অভিবাসন নীতিমালায় জারি হচ্ছে নতুন দিক নির্দেশনা। এরই অংশ হিসেবে এবার বাংলাদেশ সহ ৭৫ দেশের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন খরগ নেমে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত। আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয়। এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা স্থগিতের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিসা শুধুমাত্র অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত হচ্ছে জানুয়ারি 21, 2026 থেকে। এখানে লক্ষ লক্ষ লোক যারা আমেরিকায় এসে পাবলিক বেনিফিট নিয়েছে, ওইগুলো তারা ভেটিং করার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। যারা অনেক দিন যাবত বছরের পর বছর আমেরিকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। এর আগেও ট্রাম্প প্রশাসন 2019 সালে পাবলিক চার্জ নীতিমালা কঠোর করেছিল, কিন্তু পরবর্তীতে বাইডেন প্রশাসন তা কিছুটা শিথিল করে। এবার নতুন করে 75টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের এই নতুন নীতি ট্যুরিস্ট ও বিজনেস অর্থাৎ B1, B2 ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইমিগ্রেশন ভিসার উপর স্থগিতাদেশের ফলে চলতি বছর 2026 সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে 3 লাখেরও বেশি অভিবাসী আসতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রের মোট অভিবাসন ভিসার প্রায় অর্ধেক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান। মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানায়, বুধবার কার্যকর হওয়ার কথা থাকলেও সুলতানের মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কি হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে তথ্য পাওয়া অসীমিত বলে জানিয়েছে সংগঠনটি। ইরানি সরকার বলছে, সুলতানিকে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তবে হেঙ্গাওয়ের প্রতিনিধিরা জানান, তার বিক্ষোভে অংশ নেওয়ার কোনো প্রমাণ বা নির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। ইরফান সুলতানের পরিবার বলছে, তিনি রাজনৈতিক কর্মী ছিলেন না। এবার খেলার খবর। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেফাঁস বক্তব্য দিয়েছেন তিনি, যার প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব। বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে বিসিবি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ক্রিকেট বোর্ডের। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি, তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। কথায় আছে, মুখের বুলি আর বন্দুকের গুলি একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না। বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক। তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাঁস মন্তব্য করে পড়তে হয় বিপাকে। এবার উঠেছে তার পদত্যাগের দাবি।
টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি। তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে। অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান। ক্রিকেটারদের স্বার্থেই তারা বোর্ড পরিচালক। সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব। না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একজন পরিচালক হিসেবে নাজমুলের এমন মন্তব্য সমর্থন করে না বিসিবিও। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জানিয়েছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বোর্ডের সেই ব্যবস্থা কতটা দ্রুত আসে আর এই সংকট কিভাবে সামাল দেয় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনী আসন বণ্টনে 11 দলে জটিলতা। জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত। দ্রুতই সমঝোতার আশা জামায়াত ও ইসলামী আন্দোলনের। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মত বিশ্লেষকদের। পর্যবেক্ষণে রাখার তাগিদ। এবং হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগে। পরিবারের ভরণ পোষণে কিনে রাখেন 65 লাখ টাকার সঞ্চয়পত্র, স্ত্রীর স্বীকারোক্তি। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদুর রহমান। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।